এখন একটা আপনি জুলাই যোদ্ধাকে দুষ্টু বলবেন, আর আচ্ছা আপনি বলেন, আরো বলেন, আপনার সব মিটায় বলেন, আপনি হাসিনাকে নিয়ে বলেন। ইউনূসকে কিছু বললেই তেলে বেগুন এরা জ্বলে উঠে, আমরা কোনো বুঝতেই তো পারছেন। খলিলকে বলেন না কেন? আরে ভাই, খলিল আপনার কোন আত্মীয় হয়? উনি আমাকে কথা শেষ করতে দিবেন না, কারণ উনি পারবেন না, এই জন্য শেষ করতে দিবেন না। বলেন না, আমি তো পালের গোদাটাকে নিয়ে বলছি, পালের যে গোদাটা না, আপনি যে গোদাকে বিস্ফোরা, আপনি আর আইন উপদেষ্টা মাস্টার ভাই রশিনের এক জায়গা না, সেই যে উনি চলে গেলেন আমাকে এখানে রেখে দিয়ে। তো এটাই হচ্ছে ফাঁসিবাদ। প্রথম জিনিস হচ্ছে ইউনূস করে ইউনূসকে যদি আপনি অস্বীকার করেন তাহলে জুলাইকে আপনি অস্বীকার করতেছেন, কারণ জুলাইয়ের ছেলেরাই হচ্ছে ইউনূসকে বসাইছে। এটা আমার ইন্টারপ্রিটেশন ভাই, আপনারটা না। আমি আমারটা যেটা বুঝছি, আমার ছোট জ্ঞানে সেটাই। দ্বিতীয় কথা, এটা ভেরি অবজেকশনেবল। মোসাদ্দেকটা মুক্তিযুদ্ধ না, সিভিল ওয়ার আর ওয়ারের মধ্যে পার্থক্য আছে। দুইটা সেনাবাহিনী যখন যুদ্ধ করে সেটাকে বলে ওয়ার। 71 সালে কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে? 25শে মার্চ। ইজ ইট নট এ সিভিল ওয়ার? নিজের দেশের সরকার, ইয়াহিয়ার সরকার এদেশে নিরীহ মানুষের উপর সেদিন অতর্কিত আক্রমণ চালাইছে। হাসিনা যেভাবে অতর্কিত আক্রমণ চালাইছে মনোরাষ্ট্র দিয়ে, হেলিকপ্টার দিয়ে। পার্থক্য কি? 71 যদি যুদ্ধ হয়, এই 36 যুদ্ধ। এবং যারা এটাকে স্বীকার করে না তারা ভারতীয় আধিপত্যবাদের গোলাম। এটা আমার ব্যক্তিগত কথা, আবার বলতেছি, দুটাই যুদ্ধ। ওটা ছিল পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, আর এটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে না। 36 ক্ষমতা থেকে সরানোর কোনোদিন কোন আন্দোলন ছিল না, কারণ হাসিনা নিজেই বলছে চলেন সবাই মিলে আমরা ইলেকশন করি। সেটা তো সে বকডাউন হয়েছিল। 3 তারিখে তো সে প্রস্তাব পর্যন্ত দিছিল। এই সময় হাসিনার সাথে কোনো যুদ্ধ না, এই যুদ্ধ ছিল ভারতের তাবেদারের হাত থেকে রক্ষা পাওয়া। আবার বললেন ইউনূস সাহেব কি করছে? ইউনূস সাহেব কি করে গেছেন? এদিকটা আগে বললেন আদানির জন্য সেটেলমেন্টের জন্য সিঙ্গাপুরে আরবিট্রেশনে যাওয়া হয়েছে। আজকে বলতেছেন এই যে ইউএস এর সাথে গভর্নমেন্টের সাথে 39% ছিল আপনার উপরে কি আপনার গার্মেন্ট শিল্প ধ্বংস করে দেওয়ার জন্য, সেটাকে নামায় 19-এ নিয়ে আসা হয়েছে। এটা কে করতে পারছে? ইউনূস সাহেব করতে পারছে। আর পার্শ্ববর্তী দেশ যে গোলাম তাকে 50% নিয়ে রাখছিল। আজকে বলতেছে বোন একটু ওনার কথাগুলো একটু, যে কথা বললেন চুক্তি, যেহেতু ইউনূস সাহেব করে গেছেন, ওই চুক্তিতে এমন টার্মিনেশন ক্লজ আছে যে বাতিল করা যায় না। সো তুষার ভাইয়ের কথারই উত্তর দিচ্ছি, হাসিনা যে তাবেদারি চুক্তি করে গেছে, ও তো আমার সার্বভৌমত্ব বিলায় দিয়ে গেছে ইন্ডিয়ার হাতে। সে চুক্তি আপনি বাতিল করবেন কিভাবে? সে বাতিল করার শোনেন, ওই সময় একবার ইন্টারাপ্ট করেন না, আমাকে একটু বলতে দেন, কারণ এখানে মুক্তিযোদ্ধা এবং আমি দুইটা ছেলেকে প্রতিনিধিত্ব করতেছি যারা আমার সন্তানের মতন, যাদেরকে আপনি মুক্তিযোদ্ধা বলেননি, যাদেরকে আপনি মব্বাস বলতে চাচ্ছেন। দ্বিতীয় কথা, আপনি জুলাইকে আন্দোলন বলছেন। জুলাই হচ্ছে সেই যুদ্ধ, জনযুদ্ধ, যে যুদ্ধে আমরা আর একটা দেশের সাথে লড়াই করছি, সেটা হচ্ছে ভারত। সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি বললেন একটু আগে যে 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ আপনাকে বাজানোর অনুমতি দিল কে? আপনার এত দুঃসাহস হয় আপনি আবার ভারতের তাবেদারি করেন? বাংলাদেশে প্রথম যে 10ই এপ্রিল যে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী কে হলো? তাজউদ্দিন আহমেদ। আর অস্থায়ী রাষ্ট্রপতি কে হলো? সৈয়দ নজরুল ইসলাম। কার করে দেওয়া? ইন্ডিয়ার করে দেওয়া। কোন পার্লামেন্ট এটা পাস করছিল? তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলামকে প্রধানমন্ত্রী। একটা দেশের স্বাধীনতা পর্যন্ত সেদিন গিলে খাইছেন 10ই এপ্রিল 1971। বলতে লজ্জা করে না? লজ্জা করে না যে 36 আমাদের আন্দোলন না? 36 আমাদের আন্দোলন না, গণ উদ্ভুত্থান না। গণ উদ্ভুত্থান হচ্ছে 90, গণ উদ্ভুত্থান হচ্ছে 96, গণ উদ্ভুত্থান হচ্ছে 96 আন্দোলন না, গণ উত্থান না বলা হয় নাই, বলা হয়েছে যুদ্ধ না। আর আমি বলতেছি, আমি আমার কথাটা আপনারা বলছেন, আপনি যতবার বলছেন একবার আমি আমার কথা, এদেশকে যারা ধারণ করবে তারা এটাকে যুদ্ধ বলতে তারা কার্পণ্য করবে না। আর যে বাংলাদেশকে ধারণ করে না তারা এই অভ্যুত্থানের নামে, এই মববাজির নামে একসময় দেখবেন যে কেউ বলবে 36 আন্দোলন ও মববাজি। 32 ভেঙে ফেলে দেওয়া, 7ই মার্চে সেদিন সেই মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে কি নিষিদ্ধ কাজ। যদি নিষিদ্ধ সংগঠন করে কি করবো? তাকে পূজা করব? 7ই মার্চের ভাষণ বাদাবে কিভাবে একটা নিষিদ্ধ দলের? যে লোকটা এই দেশকে ভারতের হাতে হায়দ্রাবাদ বানায় দিয়ে চলে গেল, যার মেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করলো, আজকে বড় বড় কথা ওই মেয়েটার সাথে আজকে দুইটা মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেন। 71 সালে যদি মুক্তিযুদ্ধ করে তাহলে এই ছেলেগুলো মুক্তিযুদ্ধ করেনি কেন? 15 বছর তো কোনো রাজনৈতিক দলের ক্ষমতা হয়নি একটা বালির ট্রাক সরানোর। শেখ হাসিনা ফেলে দেওয়া তো দূরের কথা, জীবন বাজি রেখে যে মায়েরা দাঁড়ালো, 6 বছরের 4 বছরের বাচ্চা মারা গেল, ও সেটা যুদ্ধ না, সেটা বিপ্লব না, সেটা উদ্ভুত্থান। এর সাথে সময় কোনো 4 বছরের বাচ্চা মারা গেছে, এর সাথে সময় 6 বছরের বাচ্চা মারা গেছে।
এক মিলন মারা যাওয়াতে এরশাদ সাহেব ক্ষমতা ট্রান্সফার করে দিলেন, ইলেকশন দিয়ে দিলেন। আর এবারে কি ইলেকশন ছিল? আজকে ইউনূসের কথা বলা হয়, ইউনূসের সাথে যে বলেন যে ক্ষমতা ছিল পাকিস্তানের সাথে চুক্তি করে, যা পাকিস্তান এবং চীনের সাথে চুক্তি করলো কে? প্রতিরক্ষা চুক্তি। কেন বলা হলো সেদিন এই চুক্তি এখন সাইন করেন না, নতুন সরকার আসার পর করবে? কেন ভারতের সাথে এই কথা তো কেউ বলে না। ইউনূস সাহেবের সেদিন উচিত ছিল এটা সাইন করা। ইউনূস সাহেবের অবশ্যই উচিত ছিল এই জনগণের ম্যান্ডেট, এই জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোটের ভিত্তিতে এই সংবিধান ৭২-এর ভারতের লিখে দেওয়া সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে তার উপরে কি ইলেকশন দেওয়া। উনি কোন অদৃশ্য শক্তির কারণে সেদিন এই ফেব্রুয়ারি মাসে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন? এটা তার অযোগ্য। আর আপনি বলতেছেন এই যে আইন উপদেষ্টার কথা বললেন আসিফ নজরুল, এটা গাদ্দার, মির্জাফরের চেয়েও বড় গাদ্দার। এই গাদ্দারের কথা যদি বিশ্বাস করছেন তো এদেশ ভুলন্টিত হয়ে গেছে। সেই কারণে আজকে রেজওয়ান আপার কথা যদি ঠিক হয়ে থাকে, এই গাদ্দারের জন্য, একটু আগে বললেন না যে আইন উপদেষ্টা জানেই না, আইন উপদেষ্টা জানে না, এটা হতে পারে। ও হচ্ছে একমাত্র রয়ের এজেন্ট, ও হচ্ছে পেইড রয়ের এজেন্ট, যে জুলাই আন্দোলনকে প্রথম দিন থেকে ৫ই আগস্ট থেকে শেষ পর্যন্ত নষ্ট করে দিয়ে একটা দলের হাতে দিয়ে চলে গেছে। আমার ইলেকশন, আমার জনগণের ভোটের অধিকার কেড়ে নিছে এই লোকটা জুলাই সনদের মধ্যে আজকে সমস্ত বিপত্তি ঘটায় দিয়ে গেছে। সে জেনে শুনে সেদিন একই দিনে ইলেকশন এবং গণভোটের ব্যবস্থা করছে। একটা গাদ্দার কোথাকার। সে গাদ্দারের কথা আমরা বলতে লজ্জা পাই কেন ইউনূস কেন বলা হয়? কেন বলে মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদে আমরা সবাই মিলে বলছে না, রেজওয়ান আপা বলছে না আমরা সবাই মিলে যেতে দিন একটা দলকে? কেন সে কথা মনে হয় না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করলো কার ইশারায়? কেন ভারতের কলেজে বসলো এই উপদেষ্টারা সবার শেষে? একটা দলকে বলেন নাই। গাদ্দার রকে নিয়ে রাখছেন, একটা গাদ্দারকে নিয়ে রাখছে এই উপদেষ্টা পরিষদে। আমি তাহলে আর এক জিনিস বলি, আপনি বললেন হ্যাঁ শীর্ষ, তাহলে সিভিল ওয়ার, তাহলে ৭১ সাল যদি সিভিল ওয়ার হয়ে থাকে তাহলে ২৪০০ সিভিল ওয়ার। ওই ৭১-এ পাকিস্তান মুক্তি বাহিনীর সাথে যুদ্ধ করছে, কোনো আর্ম ফোর্সের সাথে না। আর এই জুলাইতেও একই কাজ হয়েছে। জুলাইতে রাস্তায় ইন্ডিয়ান বাহিনী হিন্দিতে কথা ভাষাভাষী লোকের বহু অসংখ্য ভিডিও আছে, এগুলো কি আমার তুষার ভাইরা দেখতে পায় না? তাহলে ভারত আমার দেশটাকে করদ্রাস্ত তৈরি করছে। এর চেয়ে আর মুক্তি পাওয়ার চেয়ে চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে যে ডক্টর ইউনূস দিয়ে গেছে? দেখেন, যুক্তি যখন স্ববিরোধী হয়, যেমন উনি বললেন ইউনূস সাহেব ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। তো ইউনূস সাহেব হ্যান ত্যান করে তারপরে তো ভারতের স্বার্থ রক্ষা করেছেন, এটাই তো উনি বললেন, তাই না? কারণ ট্রফি তো দিয়েছেন বিএনপিকে, ট্রফি তো উনি জামাতকে দেন নাই, এনসিপি কেও দেন নাই। জুলাই যোদ্ধারা যাকে তাকে নিয়োগ দিয়েছিল তাদেরকে তো তিনি সংবিধান ছুড়ে ফেলে তাদেরকে দিয়ে তো তিনি বিপ্লবী সরকার কায়েম করেন নাই। তারপরে ইউনূস সাহেবকে শুধু একলা নিয়োগ দিয়েছিল এই বিপ্লবী ব্যক্তিরা? এই পুরো উপদেষ্টা মন্ত্রণালয় কিন্তু তারা দিয়েছিল, নিজেরাও ৩ জন গিয়ে ওখানে বসে পড়েছিল, তাই না? এই যে দুষ্ট ছেলের দল ওখানে যে বসে পড়লো উপদেষ্টাদের সাথে, তার মধ্যে একজন কথা বলতে পারতেছেন, দুষ্ট বলেন না, এটাও আপনি জুলাইকে অপমান করা। আপনি মাঝখানে বললেন না, এখন আপনি অনেকবার বলছেন, আপনি অনেকবার বলছেন দুষ্টু ছেলে বলেন না। আমি অনেকবার বলি নাই, আপনি যখন আমাকে আচ্ছা এমনিতেও সময় শেষ করেন আপনি যখন বলছেন বোন এরপর দিলে একটু সময় শোনেন, আমাকে সব সময় বলে মাঝখানে তুষার ভাই অনেক অত সময় পাইনি আমি। এখন একটা আপনি জুলাই যোদ্ধাকে দুষ্টু বলবেন আর আপনি বলেন, আরো বলেন, আপনার আপনি হাসিটাকে বলেন। ইউনূস সরকারকে তো এই বেমানি বলবেন, কারণ আপনারা বললেন একটা লোক আছে তার আবার ৫ লক্ষ আছে। ইউনূসকে কিছু বললেই তেলে বেগুনে এরা জ্বলে উঠে। আমরা কোন খলিলকে বলেন না কেন? আরে ভাই খলিল আপনার কোন আত্মীয় হয়? উনি আমাকে কথা শেষ করতে দিবেন না, কারণ উনি পারবেন না, এই জন্য শেষ করতে দিবেন না। ভাই সেটা বললাম, খলিল আইন উপদেষ্টা সম্পর্কে একটু বলেন না, ওরা তো আপনার ভাই বা সম্বন্ধে হয় না, ওদের সম্পর্কে একটু বলেন। আমি আসি না বলতেছি তো, আমি তো প্রধানটাকে নিয়ে বলতেছি, আমি তো পালের গোদাটাকে নিয়ে বলছি, পালের যে গোদাটা না, আপনি যে গোদাকে বিস্ফোরা খলিল আর এই আপনি আমার ভাই সম্বোধন করছেন, কিন্তু বুঝলেন তো, মানে আপনারা মাস্তাতো ভাই, সমস্যা তো আপনি আর আইন উপদেষ্টা মাস্তাতো ভাই। রসুনের এক জায়গা না, বলে যাচ্ছে কিন্তু রসুনের এক জায়গা। থামতে দেন। আচ্ছা আপনি থামলে বলুন, এবার দেখেন আপনার সম্বন্ধে বলেন। এই ইউনূস তো অনেক ভালো, তাই না? কিন্তু এই ইউনূস কিন্তু আবার দলীয়করণ করেছে, এটা উনিই বলেছেন। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস বিএনপি কে ক্ষমতা দিয়ে দিয়েছে। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস সাহেবই কিন্তু আসলে চুক্তিটা সাইন করেছে। ইউনূস অনেক ভালো বলে কি বলেছেন, এই চুক্তি না করলে নাকি আমেরিকার সঙ্গে আমাদের
আমাদের সাইনের কি কথা বলে সচিব ছাড়া এই 139% আন্ডারে আমাদের সচিব ট্যাক্স ছাড়া মন্ত্রী বা আমাদের উপদেষ্টা সাইন করতে পারে না। থামবে না শুনি এই যে দেখেন, থামবে না। সবাই একটু বলে দিই, উনি কিন্তু থামবে না, উপদেষ্টা বা উনি বলে মন্ত্রী- যাবে। না না একটু শোনেন না, এটা হচ্ছে উপদেষ্টা সভা। বা মন্ত্রী এটা সাইন হচ্ছে করতে যখন পারে কেউ না, পারে না সেক্রেটারিকে তখন সাইন মাঝখানে করতে কথা হয়। বলতে থাকে, আপনি এটা রুমগুলা ভুল করতে থাকে। ইয়া দিলেন, আপনার মতো লোক তো এটা জানার কথা যে সেক্রেটারিরাই চুক্তিতে সাইন করে, কোনো উপদেষ্টা বা মন্ত্রী সাইন করেন। এটা তো আপনার জানার কথা না ভাই, আপনি আচ্ছা, আমি জানি না আসলে। হ্যাঁ, আপনি জানেন, আপনি সব জানেন। উনি এটা কেন করেছে এটা আমি জানি, ঠিক আছে, এগুলো বলার দরকার নাই। প্রথম শুধু একটা কথা খালি বলি যে ইউনূস সাহেবরে যখন ওনাদের ভালো লাগে তখন ইউনূসের পক্ষে যুক্তি খুঁজে পায়, আবার ইউনূস সাহেবের যখন ওনাদের ভালো লাগে না তখন ইউনূসের বিপক্ষে যুক্তি খুঁজে পায়। ইউনূস সাহেব বিএনপিকে ক্ষমতা বুঝাই দিয়েছে, এটা হচ্ছে ওনাদের অভিযোগ। খলিল খারাপ, এটা ওনাদের অভিযোগ। আসিফ নজরুল গাদ্দার, এটা হচ্ছে ওনার অভিযোগ। কিন্তু ওইখানে যে আরো 2টা উপদেষ্টা বসেছিল তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তারা চুপ করে করে কি করছিল তখন? তারা চুপ করে দেখছিল। আমি দূর হতে তোমাকে দেখেছি, তাই মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি, বুঝেছেন? বা যে কিনি কিনি রিনি চিনি, তোমার যে চিনি চিনি, বুঝতে পেরেছেন? ওনারা চিনি চিনি করেছেন, কিন্তু ওনারা কোনো বাধা দেন নাই। ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূস সাহেব ওনারা একটা কথা বলেন নাই। আমি বুঝলাম এই চুক্তি সই করার সময় ওই 2জন ছিল না, ওই 2জন চাকরি ছেড়ে দিয়েছিল। কারণ ইউনূস সাহেব তো ক্ষমতা বুঝায় দেওয়ার 7 দিন আগে চুক্তি সাইন করেছেন। কিন্তু ইউনূস সাহেব আরো চুক্তি সাইন করতে পারতেন। এবার সাংস্কৃতিক বিপ্লব নিয়ে গল্পটা বলি। কথায় কথায় ওনারা আবার চলে যান চীন দেশে। চীন অনেক ভালো ছিল। সাংস্কৃতিক বিপ্লবের যে 4জন সূচনা করেছিল, ওই 4জনকে বর্তমান চীনের যে সরকার 4জনকে ফাঁসিতে ঝুলাই দিছিল। ফলে সাংস্কৃতিক বিপ্লব কোন উদাহরণ না, বরং সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে চীনে যে মাও ভিত্তিক একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করার যে চেষ্টা করা হয়েছিল, সেইটার উদাহরণ হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব, পার্জিং। ওইটা হয়েছিল। এবং ওই যে কালচারাল রেভলিউশন, এখন তো সব আটকে গিয়েছে, আপনারা সব আটকে গিয়েছেন। আমার না, কথা আমরা শুনতে পাচ্ছি। না না শুনতে পাচ্ছি, না, না, শুনতে ওই পাচ্ছি। সাংস্কৃতিক বিপ্লবের যে ঘটনাটা ঘটেছিল, ওইখানে মাও সেতুং এর স্ত্রী পর্যন্ত ছিল ওই সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে। এবং দেং জিয়াওপিং এসে, ওই সরকার এসে এই 4জন কিন্তু ঝুলিয়ে দিয়েছিল। অতএব সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের তুলনা করা হচ্ছে অত্যন্ত দুর্বল একটা কাজ। সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের কোনো তুলনাই হতে পারে না। এইটা ভয়ঙ্কর, কারণ ওই বিপ্লবের সাথে তুলনা করলে তো এই ঘটনা এইভাবে ঘটবে, এটা তো ঘটার কথা না, হবে না। অতএব সাংস্কৃতিক বিপ্লব ছিল একটা ব্যর্থ কাহিনী। মাও পরবর্তী চীনকে ভুল পথে পরিচালিত করার লক্ষ্যে একটা পার্জিং হয়েছিল, এবং সেই পার্জিং এ কমিউনিস্ট পার্টির ভিতরে শত শত লোককে হত্যা করা হয়েছিল। এইটা হচ্ছে ওই সাংস্কৃতিক বিপ্লবের ইতিহাস। বই পড়তে হবে, শুধু কিছু কিছু আইনের বই পড়লে হবে না, ইতিহাসের বইটাই পড়তে হবে। এইবার আসেন পরের চুক্তিতে যাই। ইউনূস সাহেব খুব ভালো মানুষ, উনি সব ভালো ভালো কাজ করেছেন। উনি যদি এত ভালোই কাজ করে থাকেন তাহলে ওনার নির্বাচনটা ভালো হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটি 2/3 সরকার এসেছে, এবং 2/3 সরকার সংবিধান এবং আইনের ক্ষমতা বলে যা যা করবে, তাহলে সব ঠিক আছে। তাহলে এই তর্কের আর কোনো দরকার নাই। যদি ওই যুক্তিগুলোকে আমরা না মানি, তাহলে বলতে হবে যে ইউনূস সাহেব ভালো কাজের নামে প্রচুর খারাপ কাজ করেছেন। তার মধ্যে একটা বড় খারাপ কাজ হচ্ছে নিজের কর তিনি মাফ করেছেন, নিজের নামে লাইসেন্স নিয়েছেন, নিজের লাভজনক কাজ, নিজ সিদ্ধান্ত নিজে করিয়ে নিয়েছেন। এবং যেই লোক ক্ষমতায় থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝে না, যে লোক ক্ষমতায় থেকে নিজের স্বার্থ দেখে, সেই লোক আর যাই হয়ে থাকেন, তিনি বাংলাদেশের স্বার্থ দেখেন নাই। বাংলাদেশের স্বার্থ দেখলে তিনি তার নিজের স্বার্থ দেখতে পারতেন না। যদি জনগণকে তিনি বলেছেন কর আদায় করতে হবে, তাই এনবিআর কে 2 ভাগে ভাগ করতে হবে, অথচ তিনি নিজে এনবিআর এর মাধ্যমে নিজের কর মাফ করিয়ে নিয়েছেন। উনি জনগণকে বলেছেন জনগণের সম্পদ কোনোভাবে নয়ছয় করা যাবে না, কিন্তু উনি গোল্ডেন ফ্রিকোয়েন্সি গ্রামীণ ফোনের নামে বরাদ্দ দিয়েছেন। ভাই একটু ভালো করে পড়ুক। সাংস্কৃতিক বিপ্লবের শুরুতে জন্যই আজকে কমিউনিস্ট পার্টি আজকে চীনকে এই জায়গায় নিয়ে গেছে। ওই যাদের কথা বলছে ফাঁসি দিছে, তারা কি কারণে ফাঁসি দিছে সেটাও দেখেন, এবং আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে কখন সেটাও দেখেন। সো প্রতিটা কথার তো উত্তর দেওয়া যায়, কিন্তু কথা হলো যে এনসিপি বা অন্য কেউ সেটা না। জুলাইকে কোনোভাবে অপমান করা কোনোভাবে যাবে না। আর এটাও এই যে আপনি ডেকে নিয়ে এসে এই যে উনি চলে গেলেন আমাকে এখানে রেখে দিয়ে, তো এটাই হচ্ছে ফাঁসিবাদ। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে